আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আফিয়া তাসনিম, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমাদের আজকের বিষয় আগামী ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্লাইড। আমরা জানি যে এই ২০২৬ সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এবছর আমাদের একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১৯৯১ সাল পরবর্তী সর্বপ্রথম গণভোট এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে গণভোটটা হচ্ছে মোট চতুর্থ গণভোট, কিন্তু ১৯৯১ সালের পর প্রথম গণভোট। তাহলে এখন আমি শুরুতেই প্রশ্ন উত্তর পার্টে চলে আসছি। তাহলে এখন দেখুন, বাংলাদেশে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে লেটেস্ট ইনফরমেশনটা হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল আসলে বর্তমানে ৬০টা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে বর্তমানে, এবং সর্বশেষ নিবন্ধিত হচ্ছে বিএসপি বা বাংলাদেশ সুপ্রিম পার্টি। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা তো এখনো বলতে পারছি না যে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রটা কখন প্রণয়ন করা হয়েছে। তো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স বা এরকম সালতামামি, অন্য কোনো সালতামামিতে দেখবেন যে নিবন্ধিত রাজনৈতিক দল, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে ৫৬টা দেওয়া আছে, অনেক ক্ষেত্রে হয়তো ৫৬টা দেওয়া আছে। তো অপশনে যদি এরকম একটু পুরাতন টাইপের দেওয়া থাকে, তো আপনারা দেখে একটু বুঝে নিতে হবে আপনাদের কষ্ট। বাংলাদেশের নিবন্ধিত প্রথম রাজনৈতিক দল কোনটা? এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এলডিপির নিবন্ধনটাই কিন্তু প্রথম হয়েছিল। আর সেই সাথে আমি এখানে একটা জিনিস অ্যাড করিনি, আপনারা আরো একটু দেখে নেবেন। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি, এই চারজন তাদের নিবন্ধন নাম্বার, মার্কা তো আমরা মোটামুটি সবাই জানি, তাদের নিবন্ধন নাম্বারটা কত এবং তাদের নিবন্ধনের ডেটটা কবে। বিশেষ করে আওয়ামী লীগ এবছর হয়তো অনেকেই পড়াটা বাদ দিচ্ছেন, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ এটা কিন্তু গত বছর যেহেতু তার নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাছেই এবছর কিন্তু স্থগিত অবস্থাতেও এটার আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাহলে এখন আমাদের মাথায় আসতে পারে যে আমাদের বাংলাদেশের প্রথম নিবন্ধিত প্রথম রাজনৈতিক দল যদি এলডিপি হয়, নিবন্ধিত প্রথম রাজনৈতিক দল, কিন্তু বাংলাদেশের প্রথম কোন রাজনৈতিক দলটা করা হয়েছিল? বাংলাদেশ আওয়ামী লীগই কিন্তু করা হয়েছিল সর্বপ্রথম। তাহলে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল আমরা করি? ১৮৮৫ সালে নিখিল ভারত জাতীয় কংগ্রেস। আর একই সময়ে স্বাধীন বাংলাদেশে, তাহলে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটা? বাংলাদেশ আওয়ামী লীগ। নিবন্ধিত প্রথম রাজনৈতিক দল কোনটা? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর বাংলাদেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলাদেশে গঠিত প্রথম রাজনৈতিক দল কোনটি? সেটাকে আমরা বলবো জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ, ১৯৭২ সালে। এটাকে অনেকে স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দলও অনেকে এটাকে বলে থাকেন, প্রথম বিরোধী দল। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় রাজনৈতিক দল কোনটি? বিজেপি, ইন্ডিয়া। এখানে একটু প্রবলেম করছে কোনো কারণে এটা। পরের স্লাইডে তাহলে কি দেখতে পাচ্ছি? পরের স্লাইডটা কেন ইম্পর্টেন্ট? আমাদের এবারে নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা মনে হয় পাওয়ার পয়েন্টে করার কারণে কমিশন ও ত্রয়োদশ জাতীয় সংসদ, পাওয়ার পয়েন্টে করার কারণে হয়তো কিছু পার্ট এখানে একটু উল্টাপাল্টা এসেছে, আমি বলে দিচ্ছি। তাহলে নির্বাচনের ক্ষেত্রে আমাদের জানতে হবে বেশ কিছু ডেট কিন্তু এবার ইম্পর্টেন্ট। চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকাটা কবে প্রকাশিত হয়েছে? ১৭ অক্টোবর। তাহলে ভোট কেন্দ্র মোট কতগুলো হয়েছে আমাদের? আমরা জানি ৬৪টা আসনে, আমাদের মোট ৬৪টা জেলায় মোট ৩০০টা আসন, এবং টোটাল ভোট কেন্দ্র হয়েছে ৪২,৭৬১টা। এখন তাহলে ভোট কক্ষ ৪২,৭৬১টা যদি
মোট ভোট কেন্দ্র হয়, এখানে অনেক ডিটেলস আমি বলে দিয়েছি, এত ডিটেলস আপনাদের লাগবে না। তাহলে মোট ভোট কক্ষ কয়টি, আর একটি ভোট কক্ষে গড়ে কতজন ভোট দিতে পারে, 3000টি। এবং অস্থায়ী ভোট কেন্দ্র, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অস্থায়ী ভোট কেন্দ্র কতগুলো থাকবে, অস্থায়ী ভোট কেন্দ্র থাকবে 14টা। আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হয়, এটা আর চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ করা হয়, মোট ভোটার সংখ্যা কত। পুরুষ নারী এত ডিটেলস না জানলেও চলবে, আপনারা চাইলে তৃতীয় লিঙ্গটা দেখতে পারেন। তবে বিশ্বে প্রথম নারী ভোটাধিকার লাভ করে কোন দেশে, নিউজিল্যান্ডে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদিও আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন, তবে এবার যেহেতু বাংলাদেশে নির্বাচনের মৌসুম চলছে, এবছর বাংলাদেশ অ্যাফেয়ার্সেও এই প্রশ্নটা আসতে পারে। আর তাহলে ভারতীয় উপমহাদেশে নারীরা প্রথম কবে ভোটাধিকার লাভ করে, 1937 সালের বঙ্গীয় প্রাদেশিক নির্বাচনে। আর স্বাধীন বাংলাদেশে তো 1973 সালে প্রথম যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, নারীরা তখন থেকেই ভোটাধিকার পেয়েছিল আমাদের স্বাধীন বাংলাদেশে। এখন চলুন গণভোট। আচ্ছা, অনেক বছর পর আমাদের সর্বশেষ গণভোটটা অনুষ্ঠিত হয়েছিল কবে, আমাদের এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে 3টা। আমাদের সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছে 1991 সালে, যেটা ছিল একটা সাংবিধানিক গণভোট। গণভোট এটা তাহলে আনুষ্ঠানিকভাবে প্রথম সূচনা হয় কোথায়, সূচনা হয় ফ্রান্সে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কোথায়, সুইজারল্যান্ডে। ইংরেজি প্রতিশব্দ রেফারেন্ডাম। বাংলাদেশে প্রথম গণভোট, এটাও ইম্পর্টেন্ট এবার আপনাদের জন্য। তাহলে প্রথম শুরু হয় কোন দেশে, ফ্রান্সে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যদি উত্তর হয় সেক্ষেত্রে আনসার হবে সুইজারল্যান্ডে। প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 30 মে 1987। তাহলে 3টা কবে, 77, 85 এবং 91। আর প্রথম আইন পাশ করা হয় কত সালে, এটা হয়েছে 1991 সালে। বিধান বাতিল হয়েছে 2011 সালে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি এভাবে মার্ক করে দিচ্ছি এই কারণে, কারণ এখানে অনেক কথা লেখা আছে, বাট কোন কথাটা বেশি ইম্পর্টেন্ট সেটা যেন আপনারা বুঝতে পারেন। সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে, এটা কিন্তু কয়েকবার এমসিকিউতে এসেছে। তাহলে গণভোট বাতিল করা হয় কবে, গণভোট বাতিল করা হয় 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে। মানে যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট দুটোকে একই সাথে বাতিল করা হয়েছে 15 সংশোধনীর মাধ্যমে। এটা কিন্তু সংবিধানের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা পুনরায় প্রবর্তন করা হয় কবে, 17 ডিসেম্বর 2024। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা কিন্তু অলরেডি আপনাদের 2025 সালের রিসেন্ট জব সলিউশন যদি আপনাদের কারো কাছে থাকে, তাহলে আপনারা দেখবেন 17 ডিসেম্বর 2024 যেটাকে পুনরায় বহাল করা হয়েছে, এটা কিন্তু অলরেডি কয়েকবার এমসিকিউ পরীক্ষাতে এসেছে। চতুর্থ গণভোট একই সাথে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ একই সাথে এবং একই দিনে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থ গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। কিসের উপর ভিত্তি করে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর ভিত্তি করে, এটা আমরা সবাই জানি। দুই 2025 হবে এটা, গণভোট অধ্যাদেশ 2025। তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবার আমরা একটু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলে আসি। প্রথমবারের মতো এটার তফসিলটা ঘোষণা করা হয়েছে কবে, 11 ডিসেম্বর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন, নির্বাচন সংক্রান্ত যত ডেট আছে, নির্বাচন সংক্রান্ত যত তারিখ আছে, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন আসুন, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের যে বিষয়টা,
এবারের নির্বাচনের স্পেশালিটিটা কি? একে তো অনেক বছর পর আমাদের দেশে একটা নির্বাচনের মৌসুম এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। সেই সাথে আমরা গণভোট অনুষ্ঠান করছি এবং সবচেয়ে বড় তার সাথে অনেক বড় একটা বিষয় হচ্ছে এবছর আমরা বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ভোট চালু করতে যাচ্ছি। তাহলে পোস্টাল ভোট প্রবাসীরা দিবে কিভাবে? প্রবাসীদের জন্য এটা চালু করা হয়েছে। কে চালু করেছে? আমাদের নির্বাচন কমিশন, একটা অ্যাপের মাধ্যমে। তাহলে দেখেন, নির্বাচন কমিশন পোস্টাল ভোটটা যে চালু করেছে এটা কিন্তু ডিরেক্ট আমরা এভাবে ওয়েবসাইট বা এরকম কোনো কিছুর মাধ্যমে কিন্তু আমরা করছি না। কিসের মাধ্যমে? অ্যাপের মাধ্যমে। অ্যাপটার নাম কি? পোস্টাল ভোট বিডি। কে চালু করেছে? নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা কিন্তু চালু করেনি। অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। মোট 143টা দেশের নাগরিক প্রবাসীরা এক্ষেত্রে নিবন্ধন করতে পারবে। এখন আমাদের সবার মনে একটা কমন কনফিউশন হতে পারে যে এটা যদি পোস্টাল ভোট বিডি যদি এটা হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই যারা প্রবাসীরা শুধু তারাই হয়তো এখানে অ্যাপ্লাই করতে, শুধু তারাই বোধহয় এখানে নিবন্ধন করতে পারবে। বিষয়টা কিন্তু তা না। প্রবাসী ছাড়াও অনেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কারা অ্যাপ্লাই করতে পারবেন? এক হচ্ছে নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোট এলাকার বাহিরে কর্মরত সরকারি চাকরিজীবী। মানে কি? আমরা জানি নির্বাচনী বিভিন্ন সরকারি চাকরিজীবীরা যেমন পুলিশ, বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা, আর্মিরা এবং রিটার্নিং অফিসাররা অনেক ক্ষেত্রে নিজ ভোট এলাকার বাহিরে কিন্তু তারা দায়িত্বরত থাকতে পারেন। তারা কিভাবে তাহলে দিবেন? কারণ এটা তো পাঠাতে হবে হচ্ছে বিকাল 4:30টার মধ্যে। এটা বিকাল 4:30টার মধ্যে সেখানে পাঠাতে হবে। তাহলে তারা কিভাবে ভোট দেবেন? তারা তো আর ডিউটি ছেড়ে আসতে পারছেন না। তাদের ভোট দেওয়ার জন্য এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তারা ভোট দেবেন। এবং বর্তমানে যারা আইনি হেফাজতে আছেন, সহজ ভাষায় জেলখানার কয়েদিরা, তারাও এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আমার একটু গলা শুকিয়ে যাচ্ছে, তারাও এই পোস্টাল অ্যাপ ভোট বিডি অ্যাপের মাধ্যমে তারাও ভোট দিতে পারবেন। তাহলে এখন দেখেন, আমি বলেছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সাথে বেশ কিছু ডেট আমাদের জানতে হবে। ডেটগুলো কি কি আমি একবারে নোট করে দিয়েছি এখানে। তফসিল কবে ঘোষণা করা হয়? 11 ডিসেম্বর। এখন এটা দেখেই আপনারা বুঝতেই পারছেন যে এটা 2025। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে ছিল? 29 ডিসেম্বর। এটাও 2025। প্রার্থীদের আপিল শুনানি তাহলে কবে হয়েছে? 10 থেকে 18 জানুয়ারি 2026। এই যে কিছুদিন আগেই হলো। আর 20 জানুয়ারি ছিল আমাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হয়েছে 21 জানুয়ারি, এটাও 2026। প্রচার শুরু হয়েছে 22 জানুয়ারি, অর্থাৎ আমাদের 3 দিন আগে। সবশেষে আমাদের নির্বাচনের ডেটটা কবে? 12 ফেব্রুয়ারি। এখন আপনারা জিনিসটা দেখেন, গণভোটের যে ব্যালট পেপার, গণভোট নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। গণভোটের পোস্টাল ব্যালট পেপারটা দেখতে কিরকম? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে কোনো ইয়াতে আসতে পারে যে গণভোটের গণভোটের ব্যালট পেপারটা দেখতে কিরকম। দেখেন, এখানে তো গোলাপি কালারটা নেই। নর্মালি আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে জিনিসটা ব্যবহার করি, সেটা রংটা কি? সেটা হচ্ছে কালো রঙের, মানে সাদা রঙের। সাদা রঙের ভিতরে এখানে বিভিন্ন মার্কা লেখা থাকতো, যেমন ধরেন ধানের শীষ বা শাপলাকুলি অথবা দাড়িপাল্লা, লাঙ্গল, হোয়াটএভার, যেখানে আমরা মার্কাতে ভোট দেই সেইটা হচ্ছে সাদা রঙের কাগজ। কিন্তু আমরা যেখানে গণভোট যেটা দিব সেটা রংটা কিন্তু গোলাপি, সেটা রংটা গোলাপি। কিন্তু পোস্টাল ভোটের আবার একটা কালার আছে, সেই খামটা রং আবার হলুদ। এখানে আসলে আমি গোলাপি রংটা আমি এখানে পাচ্ছি না এই জায়গায়, তো আমি পোস্টাল এটা আপনাদেরকে হলুদটা দেখিয়ে দিচ্ছি। পোস্টাল রঙের যে খামটা থাকবে, পোস্টাল ব্যালটের যে খামটা থাকবে সেটার খামটা কিন্তু হলুদ রঙের হবে। নর্মালটা আমরা সবসময় সাদা কাগজেই দেব, পোস্টালটা হবে হলুদ রঙের, আর গণভোটের এটা হবে গোলাপি রঙের। তাহলে গণভোটের এখানে আমাদের কয়টা পয়েন্ট আছে? 4টা পয়েন্ট আছে, এটা আমরা ইতোমধ্যে সবাই জানি। আর এখানে জাস্ট যে কোনো একটা টিক দিতে হবে,
নয়তো ক্রস দিতে হবে, যে কোনো একটা। আমরা কোথায় টিক দিব কোথায় ক্রস দিব সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর গণভোটে এখানে দেশের চাবি আপনার হাতে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছিল, এটা আপনাদের সবার জ্ঞাতার্থে, এটা আমি এখানে দিয়ে রেখেছি। আচ্ছা, এবার চলে আসুন জাতীয় ঐকমত্য কমিশনে। এটা এখন কেন আমি নিয়ে আসলাম, তার কারণ দেখেন, গণভোটটা আসলে কিসের উপর ডিপেন্ড করে করা হচ্ছে? গণভোটটা আসলে ডিপেন্ড করে করা হচ্ছে আমাদের সংবিধান সংস্কার কমিশনের যে বিষয়গুলো আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এবার চলেন জাতীয় ঐকমত্য কমিশনে চলে আসি। এটা যদিও একদম লেটেস্ট ইনফরমেশন না, তবে এখানকার প্রতিটা তারিখ আপনারা যারা রেগুলার গত বছরের কোশ্চেনগুলো যদি আপনারা কেউ সলভ করে থাকেন, প্রতিটা তারিখ এবং প্রতিটা নাম এখানে ইম্পর্টেন্ট। এবং আমি এখানে যতগুলো ইনফরমেশন এনেছি, এই স্লাইডে যতগুলো ইনফরমেশন আছে, প্রতিটা ইনফরমেশন কোনো না কোনো প্রিলিমিনারি পরীক্ষা বা কোনো না কোনো এমসিকিউ পরীক্ষা এসেছে, এমনকি রিটেন পরীক্ষাতেও এসেছে। গঠন 12 ফেব্রুয়ারি, কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি, সভাপতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাহলে জুলাই জাতীয় সনদ জিনিসটা কি? আমরা একটা জিনিস নিয়ে অনেকেই হয়তো কনফিউশনে আছি যে জুলাই সনদ কোনটা আর জুলাই ঘোষণাপত্র কোনটা। তাহলে দেখেন, জুলাই জাতীয় সনদ জিনিসটা কি? সনদ জিনিসটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য। কিসের মাধ্যমে? জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। লেখা হয়েছে 28 জুলাই এবং স্বাক্ষরিত হয়েছে 17 অক্টোবর। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সতেরো অক্টোবর এটা স্বাক্ষরিত হয়েছে। এটা কিন্তু অলরেডি একটা এমসিকিউ, একটা চাকরির পরীক্ষায় চলে এসেছে। পরবর্তীতে এটার একটা বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 13 নভেম্বর, এবং গণভোটের অধ্যাদেশ কবে জারি করা হয়? 25 নভেম্বর। 13 নভেম্বর, দেন ডেটটা হচ্ছে 25 নভেম্বর। আর গণভোটও কবে অনুষ্ঠিত হবে? একই দিনে, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে। তবে 17 অক্টোবর ডেটটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, স্বাক্ষরিত হয় কবে। এটা কিন্তু অলরেডি একটা এমসিকিউ এক্সামে এসেছে, এটাও এমসিকিউ এক্সামে এসেছে, আর এই চারটাও এমসিকিউ এক্সামে এসেছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তবে আমি এটার পুরো পিপিটিটা আমি দিয়ে দেব। এখন আসুন জুলাই সনদ স্বাক্ষর সংক্রান্ত। তাহলে এখন প্রথমেই চলে আসেন, আমরা সনদ স্বাক্ষরের ডেটটা কবে দেখেছিলাম? 17 অক্টোবর, মানে 17/10/2025। 17/10/2025 আমরা সাইন করেছি কোথায়? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সাইন করেছে কয়টা দল? মোট 25টা দল। 25টা দলের মধ্যে নিবন্ধিত ছিল কয়টা দল? 20টা। আমি এখানে অনেক ডিটেলস যাচ্ছি, দেখেন আমি এখানে অনেক বেশি ডিটেলস যাচ্ছি। কারণটা কি? কারণ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, এই দুইটা থেকে কিন্তু এবার এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ বিষয়াবলিতে আগে কিন্তু আমাদের ছিল 30 নম্বর, এবার কিন্তু মার্কস কমিয়ে করেছে 25, কমিয়ে করা হয়েছে 25, কিন্তু এগুলোর গুরুত্ব কিন্তু একটু অনেক বেশি। মোট পৃষ্ঠা কয়টা? 52টা। কারণ আগে আপনারা যেভাবে সংবিধান গুরুত্ব দিয়ে পড়তেন, যে সংবিধানের মোট পৃষ্ঠা কয়টা, সংবিধানের ধারা কয়টা, অক্ষর কয়টা, শব্দ কয়টা, বর্ণ কয়টা, শব্দ কয়টা, এবার কিন্তু একইভাবে জুলাই সনদটাও সেভাবেই ইম্পর্টেন্ট। তাহলে এই সনদে ভাগ কয়টা? সনদে ভাগ হচ্ছে 3টা। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে আমাদের পটভূমি, দ্বিতীয় অংশে সংস্কার প্রস্তাব। তাহলে দেখেন কয়টা সংস্কার প্রস্তাব? 84টা সংস্কার প্রস্তাব, খুব ইম্পর্টেন্ট। আর তৃতীয় বাস্তবায়নে আর তৃতীয় দফায় আছে তৃতীয় অংশে আছে অঙ্গীকার। তাহলে প্রথম পটভূমি, দেখেন প দিয়ে এটা আপনারা মিলিয়ে রাখতে পারেন। প্রথম পটভূমি, দ্বিতীয় সংস্কার 84, তৃতীয় 7 দফা অঙ্গীকারনামা। তাহলে মোট সংস্কার প্রস্তাব 84টা। এই যে 84টা সংস্কার প্রস্তাব, এটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। তাহলে দেখেন জুলাই সনদের ভাগ কয়টা? জুলাই সনদের ভাগ হচ্ছে 3টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু সংস্কার প্রস্তাব, দ্বিতীয় অংশে যে সংস্কার প্রস্তাব, এইটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? প্রথম ভাগে আর দ্বিতীয় ভাগে। প্রথম ভাগে আছে 47টা, 1 থেকে 47। দ্বিতীয় ভাগে আছে 37টা, 48 থেকে 84। এই যে 84টা, মোট 84টা। তাহলে প্রথম 47টাতে কোথায় আছে? সংবিধান সংশোধন। এটা কিন্তু আপনাদের সংবিধান টপিক থেকে এভাবেও এমসিকিউ আসতে পারে
যে জুলাই জাতীয় সনদে সংবিধান সংশোধন সংক্রান্ত সংস্কারের প্রস্তাবগুলো দ্বিতীয় অংশের কোন ভাগে আছে? প্রথম ভাগে। যেহেতু একটু ডিফিকাল্ট হচ্ছে এখন কোশ্চেনগুলো। আর অধ্যাদেশ ও নির্বাহী আদেশ সংক্রান্ত কথাগুলো কোথায় লেখা আছে? দ্বিতীয় ভাগে। তাহলে লাস্ট আরেকটা আমরা শর্টকাট পেয়ে যাচ্ছি, বাস্তবায়নের 4টি প্রস্তাবিত পদ্ধতি। দেখেন, এটা কিন্তু উপরে কোনো জায়গায় আমরা পাইনি। মোট প্রস্তাবিত পদ্ধতি আমরা কয়টা পেয়েছি? 4টি। 7 দফা অঙ্গীকারনামা, এটা প্রিভিয়াস পেয়ে গিয়েছি আমরা, তবে এটা ইম্পর্টেন্ট যে 84টা সংস্কার, অঙ্গীকার 7টা, আর প্রস্তাবিত পদ্ধতি 4টি। তাহলে আলোকচিত সংস্কারগুলো কি কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট। আচ্ছা, এখানে তো দেখি একটু 1 2 3 4 উল্টাপাল্টা হয়ে গেছে। এটা 1 নম্বর হবে, এটা 1 নম্বর হবে, তারপর 2 3 4 5 করে একটা। এটা আপনারা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবেন, এটা আমি ডিটেলস বলছি না। উচ্চকক্ষ পিআর 100 আসন, এটাকে আবার কেউ কেউ বলছেন যে 105। এখন 105 100 বনাম 105, এটা নিয়ে আসলে এমসিকিউতে আমাদের একটু কনফিউশন হতে পারে, কারণ 100টা আসন আসলে নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে, আর বাকি যে 5টা আসন মহামান্য রাষ্ট্রপতি তার নিজস্ব দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গের মধ্য থেকে তাদেরকে দেবেন। আর নারী প্রতিনিধিত্ব তো 100টা করা হয়েছে। বিচার বিভাগ কারো টাকা সাদা করার সুযোগ বন্ধ, এখানে বোঝার কিছু নাই। নেক্সট কি? ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ ঘোষণা। তাহলে দেখেন, বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে বিভাগ আছে কয়টা? আমরা সবাই জানি বাংলাদেশে বর্তমানে বিভাগ বা ডিভিশন আছে 8টা। পরবর্তীতে কাদেরকে বিভাগ করার কথা বলা হয়েছে? ফরিদপুর এবং কুমিল্লাকে। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, এটা আগেও ছিল। এখন আসেন আমাদের কনফিউজিং পার্ট, জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি? জুলাই সনদ কি সেটা কিন্তু আমরা অলরেডি আগে পেয়ে গিয়েছি। জুলাই সনদ জিনিসটা কি? আমাদের জাতীয় ঐকমত্য কমিশনে আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাব সম্পর্কে যত কিছু আমরা মানে একমত প্রকাশ করেছি, সেই জিনিসটা হচ্ছে আমরা জুলাই সনদে নিয়ে এসেছি। তাহলে জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি? জুলাই ঘোষণাপত্র হচ্ছে 2024 সালে যে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানটা হলো, সেইটাকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার একটা দলিল। যেমন আমরা কিন্তু একটা দেখেছিলাম স্বাধীনতার ঘোষণাপত্র। এটা কেন করা হয়েছিল? 26 মার্চের স্বাধীনতার ঘোষণাপত্র এটা কেন করা হয়েছিল? 26 মার্চের স্বাধীনতার ঘোষণাটাকে বৈধতা প্রদানের জন্য। অর্থাৎ ঘোষণাপত্র দ্বারা আমরা কোনো কিছুকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বৈধতা প্রদান করছি। একইভাবে জুলাই ঘোষণাপত্র তাহলে কিসের বৈধতা প্রদান করছে? জুলাইয়ের গণ অভ্যুত্থানকে বৈধতা প্রদান করছে। কবে পাঠ করা হয়? এটা আমরা সবাই জানি, আমাদের 5ই আগস্ট, মানে আমাদের 36 জুলাই। পাঠ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাঠ করা হয়েছে কোথায়? জিনিসটা কেটে গিয়েছে। পাঠ করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এই জিনিসটা কোনো কারণে এখানে আসেনি। আচ্ছা, এ পর্যন্ত তো সব ক্লিয়ার। জুলাই ঘোষণাপত্র। আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। এখন চলে আসেন জুলাই শহীদ। আচ্ছা, এখানে আপনারা জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনারা আরেকটু ডিটেলস আপনারা একটু দেখে নেবেন, এখানে অনেক কিছু আছে বোঝার। এখন চলে আসেন জুলাই শহীদ কতজন। এটা অনেক ডিটেলস লিখে রেখেছি আমি, এত ডিটেলস আপনাদের আসলে লাগবে না। এটা আমার নিজের নোট করা ছিল, তাই সেভাবেই আমি নিয়ে এসেছি। জুলাই শহীদ বর্তমানে কতজন? আমরা কনফিউজড হয়ে যাই যে 834 জন, নাকি 844 জন, নাকি 836 জন। কারেক্ট আনসার হচ্ছে 836 জন। প্রথমে 834 জন করা হয়েছিল, পরবর্তীতে 844 জন হয়। পরে দেখা যায় যে কিছু ডুপ্লিকেট নাম আসার কারণে এবং কিছু যাচাই বাছাই বাতিল হবার কারণে 836 জন, এটাই ফাইনাল।
নারী কতজন? 10 জন। শিশু 133 জন। দুটাই ইম্পর্টেন্ট। এখন তাদেরকে কি ধরনের সহায়তা দেওয়া হবে? এককালীন 30 লাখ টাকা, এবং এটা দেওয়া হবে কিভাবে? জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে, মানে বন্ড বা এইভাবে। মাসিক সম্মানী কত দেওয়া হবে? 20,000 টাকা। এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানীর সমান। আর এটা কার্যকর হয়েছে কবে? 2025 সালের 1 জুলাই থেকে। চাকরিতে অগ্রাধিকার। এখন এই জিনিসটা নিয়ে কিছু ক্ষেত্রে কেউ কেউ বিতর্ক তুলেছেন চাকরিতে অগ্রাধিকার নিয়ে। এবং আবাসন সুবিধা, আবাসনটা কোথায় সুবিধা দেওয়া হয়েছে? মিরপুর সেকশন 14-তে, 36 জুলাই। মিরপুর সেকশন 14, ঢাকা শহরের, ঢাকার মিরপুরে। এটা তাহলে তৈরি করা হবে কবে থেকে? 2026 সালের জানুয়ারি। অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে 2029 সালের ডিসেম্বরের মধ্যে এটাকে বাস্তবায়ন করা হবে। শিক্ষা এবং চিকিৎসা সহায়তা 3 ভাগে ভাগ করে দেওয়া হবে, স্বামী অথবা স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের মধ্যে। আর এক্ষেত্রে লেটেস্ট একটা হটলাইন নম্বর চালু করা হয়েছে, কি? 16000 বা 16,000, যেখানে তারা নিয়মিত যোগাযোগ করতে, যেখানে যে কেউ নিয়মিত যোগাযোগ করতে পারবেন। এবং খুব ইম্পর্টেন্ট, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এটা থেকে কিন্তু গত বছর কয়েকটা চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। এটা ডিটেলস জানতে হবে। তাহলে এবার আসেন, জুলাই যোদ্ধা কারা? জুলাই যোদ্ধা মোট হচ্ছে 12,758 জন। তাদেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তাদেরকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক শ্রেণী কারা? অতি গুরুতর আহত। খ শ্রেণী গুরুতর আহত। গ শ্রেণী আহত। এটার এত ডিটেলস নাম্বার আপনাদের মনে না রাখলেও চলবে। তাদেরকেও সরকারি ভাতা এবং সুবিধা দেওয়া হয়েছে। ক শ্রেণী কত? 5 লাখ টাকা, মাসিক 20,000, 3 লাখ টাকা, 15,000, 1 লাখ টাকা, 10,000। কিন্তু শহীদদেরকে একেবারে কত কত করে দেওয়া হয়েছিল? আমরা প্রথমেই দেখতে পেয়েছি শহীদদেরকে কতখানি দেওয়া হয়েছিল? এককালীন 30 লাখ টাকা। 30 লাখ টাকা, এবং সেটা এককালীন। তাহলে সেটার সাথে তাদের পার্থক্যটা কি? এটাও এককালীন, তবে টাকার অ্যামাউন্টটা কম। আর মাসিক ভাতা সেটা সবার ক্ষেত্রেই আছে। এখন এই গেজেটটা প্রকাশ করেছে কে? গেজেটটা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখানে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে জুলাই যোদ্ধা এদের এই গেজেটটা প্রকাশ করেছে। অনেকে মনে করে যে হয়তো জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটা আসলে মোর কারেক্ট। এখন আমরা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা অনেকজনকে পেয়ে গিয়েছি। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থানে মোট নারী শহীদ কতজন? মোট নারী শহীদ আমরা পেয়েছি 10 জন, এবং শিশু আমরা পেয়েছি 133 জন। 10 জন শিশু আমরা পেয়েছি 133 জন। প্রথম নারীকে 19 জুলাই নাইমা সুলতানা, এবং প্রথম শিশু হচ্ছে মোহাম্মদ সিয়াম 17 জুলাই। সর্বকনিষ্ঠ আব্দুল আহাদ 19 জুলাই, যাত্রাবাড়ি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটা আপনারা একটু ভালোভাবে দেখে রাখবেন। এই জিনিসটা যে কোনো এক্সামে আসতে পারে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অলরেডি আমরা বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলোর জাস্ট নামটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সাদা জোবা লাল রক্ত, এইটা আপনারা জাস্ট একটু দেখে রাখেন, কারণ বাকিগুলো কিন্তু নাম দেখলেই আমরা বুঝতে পারি। স্পটলাইট অন হিরোজ বা হু ফট ফর আস, এই 3টা বাদে, আর সাদা জোবা লাল রক্ত, এই 2টা বাদে, বাকি সবগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্ভর করে কিন্তু চলচ্চিত্রগুলো তৈরি করা হয়েছে। বা এভাবেও প্রশ্ন আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটি প্রেস্টিজ, এটা কি? এটা কেউ হয়তো হয়তো একটা অপশনে দিয়ে দিল, এটা হয়তো একটা বইয়ের নাম, কেউ বললো প্রামাণ্যচিত্রের নাম, আরেকটা অপশনে হয়তো থাকলো চলচ্চিত্রের নাম। কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে চলচ্চিত্র। এবার কথা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত আমাদের বেশ কিছু টার্মিনোলজি আছে। স্ট্রেট মেমোরি স্ট্যাম্প, এটা কোথায়? এটা হচ্ছে যেখানে শহীদরা প্রাণ হারিয়েছেন। শহীদ স্মৃতিস্তম্ভ খুব ইম্পর্টেন্ট। এটা 64টা জেলায় করা হচ্ছে। প্রথম করা হয়েছে কোথায়? নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে 14 জুলাই গত বছর। 14 জুলাই গত বছর এটা প্রথম উদ্বোধন করা হয়।
উদ্দীপনামূলক স্লোগান খোদান করা আছে নকশাকার শিল্পী আব্দুল হালিম চঞ্চল। গণমিনার কোথায়? ঢাকার বিজয় সরণিতে, গণপ্রতিরোধ ও আত্মত্যাগের কারণে। পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ এটা কি? অদম্য 24। অদম্য 24। তাহলে দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এটা দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ। অদম্য 24, এটা আপনারা সবাই ভালো করে মার্ক করে রাখেন। এটা কিন্তু অলরেডি গত বছর এমসিকিউতে এসেছে। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় নির্মিত হয়েছে বা কোন বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে, বা অদম্য 24-এর নাম কি? সবভাবেই কিন্তু এই কোশ্চেনটা এসেছে। আর জুলাই 36 গেটটা তাহলে কোথায়? গেটটা হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। অ্যান্ড শুট মি আই বেয়ার মাই চেস্ট, এটা তো দেখে বোঝাই যাচ্ছে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র। শহীদ আবু সাইদ। তাহলে দেখেন, এই চলচ্চিত্রটার নাম কিন্তু ওখানে লেখা ছিল না, কারণ সেই সবগুলো ছিল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রটা স্পেশালি শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত হয়েছে। এখানে অদম্য 24 এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জে 14 জুলাই। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। 36 days of জুলাই, প্রামাণ্য দলিল। নোটস অন জুলাই জিনিসটা কি? এটা হচ্ছে নির্বাচিত ছবি নিয়ে নির্মিত পোস্ট কার্ড। ফ্যাসিবাদ, আচ্ছা ফ্যাসিবাদ, এই কোশ্চেনটা এটা আসলে সরাসরি বাংলাদেশ অ্যাফেয়ার্স না, এটা নৈতিকতা থেকে আসার সম্ভাবনা এবার অনেক বেশি। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পার্টে ফ্যাসিবাদ শব্দটা, বা এটা আপনাদের বাংলা ব্যাকরণেও আসতে পারে যে ফ্যাসিজম, এটা আসলে কোন ভাষা থেকে উৎপত্তি হয়? এটা ইতালীয় শব্দ ফ্যাসিজমো। এটার রুট হচ্ছে ফ্যাসিজমো। ফ্যাজিও থেকে ফ্যাসিজমো। তারপরে ফ্যাজিওটার আবার রুট কোথায়? ল্যাটিন ওয়ার্ড ফাসেস, সেখান থেকে। ইউরোপের প্রথম ফ্যাসিস্ট নেতা কে ছিলেন? ইটালির বেনিতো মুসোলিনি। কেউ কেউ ওনাকে বিশ্বের প্রথম ফ্যাসিস্ট বলে থাকেন, কেউ ফ্যাসিবাদের প্রবর্তক হিসেবে। এটা নিয়ে একটু বিতর্ক আছে যে বিশ্বের প্রথম ফ্যাসিস্ট আসলে কে। জুলাই শহীদ স্মৃতি ভবন এটা কোথায়? শেখ মুজিবুর রহমান হল, যেটা ছিল ঢাকা ইউনিভার্সিটি শেখ মুজিবুর রহমান হল, সেই জিনিসটাকে বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ভবন নামে নামকরণ করা হয়েছে। এবং সেখানে কি স্থাপন করা হয়েছে? জুলাই সেন্টার। উন্নত মমশিল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উন্নত মমশিল এটা কিন্তু এটা অলরেডি এমসিকিউ এসেছে। শিল্পীকে? শহীদ কবির, ওনার নামটাও এসেছে এমসিকিউতে। জেনারেশন জেড, ভেরি ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউতে এসেছে 1997 থেকে 2012। তাহলে বর্তমানে কোন জেনারেশন চলছে? 2012তে, মানে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছিলেন তারা সবাই হচ্ছে জেনারেশন জেড বা জেনজি। তাহলে বর্তমানে কোন জেনারেশন চলছে? বর্তমানে চলছে জেনারেশন বিটা। এই 2026 সাল থেকে শুরু হয়েছে। জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু, কার লেখক? তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কিন্তু বর্তমানে এনসিপিতে যোগদান করেছেন। মীরমুগ্ধ তোরণ কোথায়? খুলনা ইউনিভার্সিটি। এটা অনেকে ভুল করে ফেলে, অনেকে মনে করে যে মীরমুগ্ধ তোরণ এটা বোধহয় উত্তরাতে অবস্থিত। না, মীরমুগ্ধ তোরণটা কিন্তু খুলনা ইউনিভার্সিটি অবস্থিত, কারণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি কিন্তু খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। আর julyuprising.com, এটা আমরা দেখে বুঝতেই পারছি যে এটা একটা ওয়েবসাইটের নাম। কিন্তু এই ওয়েবসাইটটা চালু করেছে কারা? এই ওয়েবসাইটটা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চালু করেনি। এই ওয়েবসাইটটা চালু করেছে আমাদের তথ্য অধিদপ্তর, পিআইডি। আরেকটা ওয়েবসাইট চালু করা হয়েছে julyforever.org, 7 জুলাই, মানে গত বছরের 7 জুলাই। এবার 2024, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। 2024 সালে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট, বা দ্য ইকোনমিস্ট কোন দেশভিত্তিক সাময়িকী, কোন দেশের সাময়িকী? ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট 2024 সালে বর্ষসেরা দেশ কিন্তু বলেছিল বাংলাদেশকে, এবং দ্বিতীয় বলেছিল সিরিয়াকে। আর
বাংলাদেশের জাতিসংঘ পার্ক ছিল হচ্ছে চট্টগ্রামে, যেটা বর্তমান নাম হচ্ছে জুলাই স্মৃতি উদ্যান, আমাদস ড্রিম। প্রবাসীদের, বিশেষ করে প্রবাসী নারীদের নিয়ে অবদান নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র। তাহলে দেখেন এখানে আমরা চলচ্চিত্র, তথ্যচিত্র কতগুলো পেয়ে যাচ্ছি। আশিস কিফায়েত, আপনারা যদি নির্মাতাদের নাম মনে রাখতে পারেন ভালো, যদি নাম মনে রাখতে পারেন অ্যাটলিস্ট এগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন, কোনটা তথ্যচিত্র, কোনটা প্রামাণ্যচিত্র, কোনটা চলচ্চিত্র এবং কোনটা কাকে নিয়ে নির্মিত হয়েছে। জুলাই অনির্বাণ, এটা আবার ভিডিও চিত্র। আর শ্রাবণ বিদ্রোহ, এটা আবার তথ্যচিত্র। তাহলে দেখেন এটা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র, এটা তথ্যচিত্র, এটা ভিডিও চিত্র। কিন্তু শ্রাবণ বিদ্রোহটা এবার আসার মতো ইম্পর্টেন্ট কেন? কারণ এটা সরাসরি এটার আয়োজন করেছে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এটা কিন্তু আসতে পারে। কাজে শ্রাবণ বিদ্রোহ এটা যেহেতু সরকারি একটা বিষয়, কাজে এটা বিসিএস এ আসার সম্ভাবনাটা তুলনামূলক বেশি। আর্ট অফ ট্রায়াম্ফ, এটা আমরা সবাই জানি, এটা শিক্ষার্থীদের আঁকা বর্ণিল গ্রাফিতি, যার ফলে ঢাকা কিন্তু বর্তমানে গ্রাফিতি রাজধানী হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে। গ্রাফিতি শব্দের অর্থ কি? লিপি, দেয়াল চিত্র। এখন আসুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ফ্রিডম, জাস্টিস অ্যান্ড আ নিউ বিগিনিং। এইটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত সংস্থা শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে। কবে প্রতিষ্ঠিত হয়? 10 সেপ্টেম্বর 2024। এটাও কয়েকটা স্টার দিয়ে রাখেন, এটা কিন্তু প্রিভিয়াস এমসিকিউ কোশ্চেন, এটাও প্রিভিয়াস এমসিকিউ কোশ্চেন। 2024 সালের 10 সেপ্টেম্বর। যার প্রধান ছিলেন, সভাপতি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বর্তমানে সিইও কে, অতীতে সিইও কিন্তু ছিলেন মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, তিনি কিন্তু অতীতে সিইও ছিলেন। তারপর তিনি এই পদ ছেড়ে দেবার পর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব আকবর কামাল, তিনি এটার সিইও হিসেবে আছেন। তাহলে দেখেন, একটা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, JSSF, এটা শর্ট ফর্ম। আরেকটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। কি করেছে? অধ্যাদেশ জারি করেছে। তাহলে দেখেন, যে কোনো অধ্যাদেশ মানে মোট কথা যে কোনো আইন রিলেটেড যে কোনো কিছু আমরা জানি যে মহামান্য রাষ্ট্রপতি জারি করে থাকেন, তবে আইন সংক্রান্ত যে কোনো কিছু জারি করেন কারা? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তাহলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটা কোথায়? এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। শেরে বাংলা নগর, যেটা অতীত গণভবন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকারি বাসভবন, বা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে কিন্তু গণভবন বলা হয়। সেইটাকে বর্তমানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত করার চেষ্টা চলছে। এবং এটা কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। মব জাস্টিস, লিঞ্চিং, মুক্তির মন্দির সমাতলে, এটা জাস্ট একটা গান। জুলাই পুনর্জাগরণ পোস্টার, এটা অনুষ্ঠানের পোস্টার ডিজাইন। এটা মনে রাখতে চাইলে রাখতে পারেন, না মনে রাখলেও এত সমস্যা নেই। এবার আসেন জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটাও কিন্তু এমসিকিউতে এসেছে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? 12 ফেব্রুয়ারি। এটা প্রিভিয়াস এমসিকিউ 2025 সালে। কে এটাকে মানে কোত্থেকে এটা প্রকাশিত হয়? জাতিসংঘের কোন সংস্থা এটাকে প্রকাশ করে? OHCHR, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়, OHCHR। এটাও এসেছে। কোন সময় পর্যন্ত? 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। কেউ কেউ আবার মনে করে যে 1 জুলাই থেকে মনে হয় 5 আগস্ট। অ্যাবসলিউটলি রং। 1 জুলাই থেকে 15 আগস্ট, এই পুরো সময় পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যাবতীয় ঘটনাবলী নিয়ে কি করা হয়? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তাহলে দেখেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় কারা? OHCHR। এবং এটা কত পৃষ্ঠার ছিল? এটা ছিল 114 পৃষ্ঠার প্রতিবেদন। এর জন্য মোট 8টি শহরে অনুসন্ধান চালায়। এটা জাস্ট রিডিং। এবং তারপর কি করা হয়েছে? 41 দফা সুপারিশ করা হয়েছে। এবং 41 দফা সুপারিশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে র্যাব এবং এনটিএমসি কে বিলুপ্ত করা, এবং
পুলিশ কমিশন যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আর না থাকে, অর্থাৎ পুলিশ কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। তার মানে পুলিশ কমিশন বর্তমানে কোন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। এখানে আমি কিছু প্রশ্ন অ্যাড করে দিয়েছি, এগুলো বিগত সাম্প্রতিক পরীক্ষার প্রশ্ন, একটু সাইডে চলে এসেছে। তাহলে দেখে আপনারা বুঝতেই পারছেন যে জুলাই গণ অভ্যুত্থান এটা গত বছরের কতগুলো এসেছে। এছাড়া আমি যেগুলো আপনাদেরকে কিছুক্ষণ আগে দাগিয়ে দিয়েছি সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। এখন আসেন বাংলাদেশের সংস্কৃতি, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতগুলো? এ পর্যন্ত আমাদের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য দেয়, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এটা স্বীকৃতি দেয় কে? এটার স্বীকৃতি দেয় হচ্ছে আমাদের ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর সদর দপ্তরটা কোথায়? ফ্রান্সের প্যারিসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটা হয়েছে? সেটা হয়েছে আমাদের টাঙ্গাইলের শাড়ি। তাহলে দেখেন, টাঙ্গাইলের শাড়ি একই সাথে আমাদের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেই সাথে 31তম জিআই পণ্য। তাহলে এটা কিন্তু আপনাদের এমসিকিউতে যে কোনো সময় আসতে পারে যে কোন পণ্যটি একই সাথে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃত। কবে করা হয়েছে? 9 ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। 9 ডিসেম্বর কোথায়? 20তম অধিবেশনে, ইউনেস্কোর 20তম অধিবেশনে। এটা বিশাল একটা নাম, ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। আর 2025 সালে কি করা হয়? এটা জাস্ট নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, প্রতি বছর 5টি ক্যাটাগরিতে দেওয়া হয়। তাহলে বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টা হলো? মোট 6টা হলো, 31তম জিআই পণ্য। এবং এই ক্ষেত্রে টাঙ্গাইলের জেলা ব্র্যান্ডিং, আপনাদের যদি কারো দেশের বাড়ি টাঙ্গাইল থাকে আপনারা অবশ্যই ভাইভার সময় জেনে যাবেন। এটা এমসিকিউ বা রিটেনের জন্য ইম্পর্টেন্ট যে টাঙ্গাইলের জেলা ব্র্যান্ডিংটা কি। টাঙ্গাইলের জেলা ব্র্যান্ডিংয়েই কিন্তু লেখা আছে টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল জেলাই বিখ্যাত টাঙ্গাইল শাড়ির জন্য। এখন আসেন বাংলাদেশের আরো একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি এতক্ষণ ধরে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কথা বলছিলাম, এবার তাহলে কোনটা চলে আসলো? আমাদের বাংলাদেশের জিআই পণ্য। এখন দেখেন, জিআই পণ্য কিন্তু আমরা দেখেছি গত বছর থেকে কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে। এখন আমাদের কত নম্বর জিআই পণ্য চলছে? 62টা। সর্বশেষ কোনটা? 62তম কালীগঞ্জের তোয়ালে। তাহলে দেখেন, প্রথম জিআই পণ্য কোনটা ছিল? জামদানি শাড়ি। দ্বিতীয় ছিল ইলিশ, 62তম কালীগঞ্জের তোয়ালে। এখন এই যে 62টা, এগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এর মধ্যে মিষ্টি আছে 18টা, বস্ত্র কত ধরনের? 13টা, আম আছে 7 প্রকার, অন্যান্য ফল আছে 6টি, ধান আছে 4টি, মাছ আছে 2টি, আর অন্যান্য কিছু আছে সেগুলো মেবি 10টি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখলাম যে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের নিবন্ধনটা দেয় ইউনেস্কো, তাহলে জিআই পণ্যের নিবন্ধন দেয় কে? ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটা কার অধীনে? জাতিসংঘের অধীনে। ওয়াইপো কার অধীনে? জাতিসংঘের অধীনে। এটা কিন্তু প্রিভিয়াস এমসিকিউ কোশ্চেন। তাহলে ওয়াইপো তো দেখলাম আমরা বিদেশ থেকে অনুমোদন দিচ্ছে, তাহলে বাংলাদেশে এটার এখতিয়ারটা কার? কোন মন্ত্রণালয়? অ্যান্সারটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কখনো আসেনি, এটা বিসিএস এ কখনো আসেনি, তবে যে কোনো সময় আসতে পারে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে কে? ডিপিডিটি, ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস। ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস। আর এটার সর্বপ্রথম আইন পাশ করা হয় কবে? 2013 সালে। আর বিধিমালা জারি করা হয় 2015 সালে। এটা আপনারা চাইলে মনে রাখতে পারেন, না মনে রাখলেও কোনো সমস্যা নেই, তবে উপরের দুইটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। আর এটা নিবন্ধন কার্যকর হয় কবে থেকে? এটা জাস্ট জানার জন্য
যেদিন আবেদন করা হয়। আমরা যে বললাম প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি, দ্বিতীয় জিআই পণ্য ইলিশ, এটা আমরা কিসের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ৬২তম আমরা কিসের ভিত্তিতে সিলেক্ট করলাম? এটা আমরা সিলেক্ট করেছি নিবন্ধনের আবেদনের তারিখ থেকে। তাহলে দেখেন, আবেদনের তারিখ থেকে, যেদিন নিবন্ধনের প্রদানের তারিখ থেকে কিন্তু না। অনেকে মনে করে যে এটাকে আমরা বোধহয় নিবন্ধন প্রদানের তারিখ থেকে হিসাব করছি। অ্যাবসলিউটলি রং। যেদিন আবেদন করা হয়েছে সেদিন থেকে আমরা এটা হিসাব করব। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো নিয়ে নিচ্ছি। কে আচ্ছা, এই স্লাইডটা কিভাবে পাবো? আচ্ছা, এই স্লাইডটা আমি আপনাদের গ্রুপেই বা জেনেসিস বিসিএস কেয়ারে এখানে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। এবার আসুন জাতীয় বাজেট ২০২৫-২৬। ওকে, বাজেট এমন একটা জিনিস, এটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, যত চাকরি পরীক্ষা আছে সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। এবারে বাজেটটা তাহলে কত? ৫৪তম। অন্তর্বর্তীকালীন বাজেট ব্যতীত। তাহলে যদি অন্তর্বর্তীকালীন বাজেট সহ আমরা হিসাব করতাম তাহলে কততম আসতো? তাহলে এটা হতো ৫৫তম। ২রা জুন করা হয়েছে, ডক্টর সালেহুদ্দিন আহমেদ প্রথমবারের মতো করেছেন, মাননীয় উপদেষ্টা। অনুমোদন হয়েছে ২২ জুন, কার্যকর হয়েছে ১লা জুলাই। প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট এখানে। এবং এক নজরে বাজেটের আকার, এটা অবশ্যই জানতে হবে। বাজেটের আকারটা আমি এটা এত বেশি ইম্পর্টেন্স কেন দিচ্ছি? এবারের বাজেটের আকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। কারণ ২০২৪-২৫ অর্থ বছরে আমাদের বাজেট ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। এবার প্রথমবারের মতো ৭,০০০ কোটি টাকা আমরা কমিয়েছি। সেই জন্য এবারের বাজেটটা আরো বেশি ইম্পর্টেন্ট। পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এবং এটার মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে এনবিআর এর। তাহলে এক্ষেত্রে আমরা বৈদেশিক অনুদান ৫,০০০ কোটি টাকা। ঘাটতি, দিস ইজ ইম্পর্টেন্ট। রাজস্ব আয়, তাহলে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? বাজেটের আকার, রাজস্ব আয় এবং ঘাটতি কত? ঘাটতি হচ্ছে ২,২১,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি আমরা কত ধরবো? 5.5%। এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। তো গত ডিসেম্বরে, ২০২৫ সালের ডিসেম্বরে আমাদের মূল্যস্ফীতি হচ্ছে প্রায় 8.9% বা এর কাছাকাছি ছিল। তার মানে এবারও কিন্তু আমরা মূল্যস্ফীতির ধারে কাছে আসতে পারিনি। তবে এটা প্রতি বছরই হয়েছে। আমাদের সরকার এবারও যথেষ্ট চেষ্টা করছে। আশা করি এবছরই, এবং বিশ্বব্যাংকও বলছে যে এবছরই হয়তো আমাদের মূল্যস্ফীতি 7%-এর মতো এখানে চলে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধিটাও এবার বাড়বে। টোটাল জিডিপি কত আমাদের? ভেরি ইম্পর্টেন্ট। টোটাল জিডিপি হচ্ছে ৬২,৬৪,৫৭৮ কোটি টাকা। এবং এডিপি, অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, ২,৩০,০০০ কোটি টাকা। মোট বাজেটের 29.11%। তাহলে দেখেন এডিপি কত? ২,৩০,০০০ কোটি টাকা। কিন্তু ঘাটতি কত? ঘাটতি হচ্ছে ২,২১,০০০ কোটি টাকা। এই দুটা কিন্তু একদম কাছাকাছি দুটো সংখ্যা। সর্বোচ্চ বরাদ্দ, বরাবরের মতোই সর্বোচ্চ বরাদ্দ কিসে? নাম্বার 1 জনপ্রশাসন খাত, নাম্বার 2 শিক্ষা ও প্রযুক্তি খাত, নাম্বার 3 পরিবহন ও যোগাযোগ। এবার কর বর্ষ ২০২৬-২৭ এবং ২৭-২৮। কর ধাপ কত? কর হার কত? ২০২৬-২৭ এখন পর্যন্ত জিরো রিটার্ন দিতে হবে কত টাকা পর্যন্ত? ৩,৭৫,০০০। এটা কিন্তু বেশ কয়েকবার বিসিএস এ এসেছে। মানে সর্বোচ্চ কত পর্যন্ত আমরা জিরো রিটার্ন দিতে পারি? বেশ কয়েকবার অলরেডি বিসিএস এ এটা এসেছে। এবং এটার অ্যামাউন্টটা কিন্তু অনেক বছর ধরে ৩,৫০,০০০ ছিল। কাজেই এবছর যদি, এবং বিগত বিসিএস এর প্রশ্নগুলোতে আপনারা দেখবেন যে ৩,৫০,০০০ কারেক্ট। এবার কিন্তু সেটা চেঞ্জ হয়েছে। কাজেই অপশনে যদি এটা থাকে সবার আগে এটা ক্রস, এটা দিবেন। পরবর্তী ৩ লাখ থেকে ১০,০০০, তারপর 10%, 15%, 20%, 25%, অবশিষ্ট টাকার উপরে 30%।
কর মুক্ত আয় সীমা, কর ধাপ এবং করের হার আমাদের গেল। সাধারণ করদাতা এখন পর্যন্ত কি আছে? 2025-26 হচ্ছে 3,50,000। তাহলে এখানে দেখেন 2026-27 কর ধাপে আমরা এটা কি পেয়েছি? 2026-27 কি আসলো? 3,75,000। আমি কোনটাকে কারেক্ট দিতে বললাম? 2026-27 অর্থ বছর এই রিলেটেড যদি কোশ্চেনটা আসে তাহলে অবশ্যই আপনারা 3,75,000 সেটাকে অ্যান্সার দিবেন। আর যদি বর্তমানে কোনটা প্রচলিত সেটা যদি আসে সেক্ষেত্রে আসবে 3,50,000। এবং মহিলা ও 65 বছরের তদূর্ধ্ব তাদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ 4 লাখ, যেটা চেঞ্জ হয়ে হবে 4,25,000। প্রতিবন্ধিত ব্যক্তিদের ক্ষেত্রে 4,75,000 থেকে 5 লাখ। তৃতীয় লিঙ্গ এটাও 4,75,000 থেকে 5 লাখ, এটা সেম আছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা 5 লাখ থেকে 5 লাখ, পরবর্তীতে 5,25,000। জুলাই গণ অভ্যুত্থান 2025 তাদের ক্ষেত্রেও 5 লাখ এবং 5,25,000। তাহলে দেখেন করমুক্ত আয়সীমা, করমুক্ত আয়সীমা কোনটা সবার আগে পরিবর্তিত হয়েছে? 3,75,000, এটা সবার আগে পরিবর্তিত হয়েছে। এবং এই পরিবর্তনের সিদ্ধান্তটা কবে গৃহীত হয়েছে? দেখেন সিদ্ধান্তটা কিন্তু গৃহীত হয়েছে এই বাজেট 2025 সালেই, 2025-26 সালের বাজেটেই। এটাই আমি বলছিলাম। আই হোপ এখন ক্লিয়ার সবার কাছে। এখন আসুন সামাজিক নিরাপত্তার পরিমাণ। ও সরি, এটা 5 লাখ হবে না, 5,25,000 থেকে সরাসরি এটা শুরু হবে। সামাজিক নিরাপত্তার পরিমাণটা কতখানি দেওয়া হয়েছে? এটাও বৃদ্ধি করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম বাড়ানো হয়েছে 50 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ। তাহলে টোটাল খাদ্য সহায়তা কার্যক্রম আমরা কতজনের পাচ্ছি? 55 লাখ। আর বছরে 5 মাস থেকে বাড়িয়ে 55 লাখ পরিবার 6 মাসের জন্য পাবে খাদ্য সহায়তা। তাহলে এখন দেখেন 25-26 সালে আমাদের বয়স্ক ভাতা কত হয়েছে? 650। এটা কিন্তু না। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কত হয়েছে? 650। প্রতিবন্ধী ব্যক্তি 900। মা ও শিশু সহায়তা এটা 850। তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে 50-50 করে বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট 2025-26 সালের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এবং বর্তমানে মোট 138টা, এটা এখানে লেখা নেই, এটা আপনারা মার্ক করে রাখতে পারেন, এটা অর্থনৈতিক সমীক্ষাতে আপনারা পাবেন। মোট 138টা ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু বর্তমানে পরিচালিত হচ্ছে। অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও 650 থেকে বাড়িয়ে 650। শুল্ক স্তরের পুনর্বিন্যাস, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, শুল্ক স্তরের পুনর্বিন্যাসটা, এটা জাস্ট ছিল, এজন্য আমি লিখে নিয়ে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, বিগত বছর নরমালি বাজেট প্রদান করা হয় কত মানে কোন দিনে বাজেট ঘোষণা করা হয়? জুন মাসের প্রথম যে কোনো বৃহস্পতিবার। এবং এবারে বাজেটের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি? গৃহিণীদের শ্রমকে সর্বপ্রথম মূল্যায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এবার আসুন অর্থনৈতিক সমীক্ষা 2025। অর্থনৈতিক সমীক্ষা তাহলে প্রকাশ করে কে? অর্থ মন্ত্রণালয়। বাজেটও কিন্তু প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সাধারণ জনমিতিক পরিসংখ্যান, এটা অর্থনৈতিক সমীক্ষার ফার্স্ট পেজে আপনারা দেখবেন। অর্থনৈতিক সমীক্ষার ফার্স্ট পেজে এটার হিসাবটা মিলিয়নে দেওয়া আছে, আমি এটা কোটি হাজারেও লিখে এনেছি। আর জনসংখ্যা বৃদ্ধির হার, এটা আপনারা একটু অর্থনৈতিক সমীক্ষা আর জনশুমারি, অর্থনৈতিক সমীক্ষা আর জনশুমারি 2022, এই দুইটা একটু মিলিয়ে পড়বেন। অর্থনৈতিক সমীক্ষা আর জনশুমারি 2022 দুইটা একটু মিলিয়ে পড়বেন। কেন বলছি? আর প্রশ্নে অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রশ্নে পরিসংখ্যানটা কিসের ভিত্তিতে চেয়েছে? এটা কি অর্থনৈতিক সমীক্ষার ভিত্তিতে চেয়েছে নাকি জনশুমারির ভিত্তিতে চেয়েছে? সেটা দেখে তারপর অ্যান্সার করবেন, কারণ প্রশ্নে কিন্তু যে কোনোটা আসতে পারে। ধরুন যে একটা অপশনে হয়তো একটা কারেক্ট দিল অর্থনৈতিক সমীক্ষা থেকে,
কিন্তু সেখানে প্রশ্নটা হয়তো এসেছে জনশুমারি থেকে, আপনি না বুঝে হয়তো অর্থনৈতিক সমীক্ষাটা অ্যান্সার করে মানে ওএমআর ফিল আপ করে নিয়ে আসলেন, তখন খুব স্বাভাবিকভাবে সেই অ্যান্সারটা আপনার 0 হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, মানে মার্কসটা তো পাবেন না, উল্টা 0.5 আরো কাটা। জনমিতিক পরিসংখ্যান কত, এগুলো জাস্ট ঠাটা মুখস্থ, এখানে আমার বোঝানোর কিছু নাই। এখানে পার্টটা একটু কেটে এসেছে। আচ্ছা, স্থূল জন্মহার, মৃত্যুহার, শিশু মৃত্যুহার, জন্ম নিয়ন্ত্রণ, প্রত্যাশিত আয়ুষ্কাল, এই পার্টটুকুই বেশি ইম্পর্টেন্ট। শ্রমশক্তির শতকরা হার, এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে শ্রমশক্তির মধ্যে সর্বোচ্চ শ্রমশক্তি কিসে নিয়োজিত আছে? কৃষিতে। দারিদ্র পরিস্থিতি কত, এটা অলওয়েজ ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস বিসিএস এরই কোশ্চেন। 18.7%, 5.6%, এটা কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখন দেখেন জিডিপি, চলতি মূল্যে জিডিপি কত, স্থির মূল্যে জিডিপি কত। তাহলে এখন আপনারা দেখেন জিডিপির পরিমাণ আমরা বাজেটে কত পেয়েছিলাম, প্রায় 64 বা 66 লাখের মতো, কিন্তু অর্থনৈতিক সমীক্ষাতে কিন্তু অলরেডি জিডিপির পরিমাণটা চেঞ্জ হয়ে গিয়েছে। কাজেই বাজেটেরটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। জিডিপি কত, 62,64,578 কোটি টাকা, এটা পেয়েছি আমরা বাজেটে। কিন্তু অর্থনৈতিক সমীক্ষাতে আমরা জিডিপি কত পাচ্ছি, একটা চলতি মূল্যে, একটা স্থির মূল্যে। আর জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমানে আমাদের কত, এটা আমরা জিডিপি প্রবৃদ্ধির হার আমরা কিসে সিলেক্ট করি? এটা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনারা কেউ যদি ব্যাংকে পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা কেউ যদি ভাইভাতে অ্যাটেন্ড করে থাকেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। জিডিপি প্রবৃদ্ধির হার এটা আমরা সব সময় স্থির মূল্যে হিসাব করি, অলওয়েজ। জিডিপি প্রবৃদ্ধির হার এটাকে আমরা কখনোই চলতি মূল্যে হিসাব করব না, নেভার, সবসময় এটাকে আমরা স্থির মূল্যে হিসাব করব। কাজে বিসিএস কোশ্চেন যদি একটু কঠিন করে, এটা অবশ্যই আপনারা স্থির মূল্য দেখে তারপর অ্যান্সার করবেন। আর চলতি মূল্যে মাথাপিছু জিডিপি কত, এত। চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় কত, আর মাথাপিছু জিডিপি, মাথাপিছু জাতীয় আয়, এগুলো আবার চলতি মূল্যেই বেশি হিসাব করা হয়। 2,671 মার্কিন ডলার, আর এটা হবে 2,820। কোনো কারণে এটা এখানে কেটে গিয়েছে। পরিবহন, এটা জাস্ট মুখস্থ, এত ইম্পর্টেন্ট না। সঞ্চয় বিনিয়োগ, এটাও এত ইম্পর্টেন্ট না। ভেরি ইম্পর্টেন্ট মূল্যস্ফীতি, পুরোটা ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আমাদের বাজেটে মূল্যস্ফীতির টার্গেট আমাদের কত ধরা হয়েছিল 2025-26 অর্থ বছরে। এবার কিন্তু আমাদের টার্গেট কত ধরা হয়েছে, এবার টার্গেট ধরা হয়েছে 6.5%। গত বছরেও কিন্তু প্রায় এরকম কাছাকাছি মূল্যস্ফীতির টার্গেট ধরা হয়েছিল, কিন্তু মূল্যস্ফীতি দাঁড়িয়েছে কততে? মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.48%। তাহলে 8.48% যদি আমাদের গড় মূল্যস্ফীতি হয়, সেখান থেকে 6.5%-এ কমিয়ে আনার একটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো আপনারা যখন এভাবে পরিসংখ্যানগুলো পড়বেন, আপনারা কিন্তু একটু একটা আরেকটার সাথে একটু মিলিয়ে কোরিলেট করে পড়বেন। এবং এটার মধ্যে আমরা সবসময় জানতাম যে আমাদের বাংলাদেশে গত কয়েক বছরে কোন মূল্যস্ফীতি বেশি ছিল, আমাদের কিন্তু খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল। কিন্তু 2025 সালে আমরা কি দেখলাম, সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের খাদ্য মূল্যস্ফীতি কম, বরং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এখন আমাদের বেশি, এবং এই সবগুলো গড় করে আমরা 8.48% মূল্যস্ফীতিটা পেয়েছি। বৈদেশিক লেনদেন ভারসাম্য, এফওবি হিসাবের ভারসাম্য, সার্বিক ভারসাম্য, এটসেট্রা। আচ্ছা, এগুলো কিন্তু আমি জাস্ট ড্যাশ দিয়ে লিখে নিয়ে এসেছি, এটাকে আবার কেউ মাইনাস মনে করিয়েন না, ঠিক আছে? কারণ ভারসাম্য কিন্তু অনেক সময় মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। তবে এখানে কিন্তু এবার কিন্তু আমাদের কোনো, প্রথমবারের মতো চলতি হিসাবের ভারসাম্য আমাদের কোনো মাইনাস আসেনি, এটা কিন্তু প্লাস, পজিটিভ। প্রবাসীদের প্রেরিত অর্থ কত, রেমিটেন্স কত এসেছে, এবং গ্রস রিজার্ভ কত জুন 2025 পর্যন্ত। বৈদেশিক মুদ্রা বিনিময় হার 120 টাকা। বেকারত্ব কত, বেকারত্ব এটার সাথে রিলেটেড না, তারপর আমি লিখে নিয়ে এসেছি, অন্য একটা জায়গায় পেয়েছিলাম, 3.66%। এটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে নেক্সট আমি জিডিপিতে চলে যাব। তাহলে এখন আসেন জিডিপি, এটা সাময়িক, খুবই স্বাভাবিক। অর্থনৈতিক সমীক্ষাতে আমরা যেটা পাবো সেটা সাময়িকই হবে। কৃষি, শিল্প, সেবা, এটা জাস্ট সাটা মুখস্থ করবেন।
এবার এইবারের অর্থনৈতিক সমীক্ষার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, আবার দাগিয়ে দিচ্ছি আমি, এটাও প্রিভিয়াস বিসিএস কোশ্চেন। জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? এটা এসেছিল 44তম বিসিএস এ। সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। আর আমরা জানি জিডিপিতে কোন খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। আমরা সবসময় চোখ বন্ধ করে দাগিয়ে দিয়ে আসতাম শিল্প খাতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। এইবার কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এইবার জিডিপিতে প্রবৃদ্ধির হারও সবচেয়ে বেশি সেবা খাতে, অবদানও সবচেয়ে বেশি সেবা খাতে। কাজে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আর আমদানি রপ্তানি, আমদানি আয় থেকে ইউএসএ থেকে, চায়না, প্রাথমিক পণ্য, কৃষিজাত পণ্য, শিল্পজাত পণ্য নেটওয়ার্ক বেশি হয়, পরিমাণের দিক থেকে বেশি হয় হচ্ছে ভারত থেকে, আর টাকার অঙ্কে বেশি হয় হচ্ছে চীন থেকে। এই আজকে অনেকগুলো স্লাইড আছে, প্রায় 58টা স্লাইড। শীর্ষ 3 রপ্তানি আয়ের দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, আর আমদানি পণ্যের দেশ চীন, ভারত, যুক্তরাষ্ট্র। রেমিট্যান্সটা ইম্পর্টেন্ট। আমরা জনশক্তি রপ্তানি করি কোথায়? সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করি আমরা সৌদি আরবে, প্রায় 73%। কিন্তু সবচেয়ে বেশি আমরা রেমিট্যান্স আয় করি কোত্থেকে? রেমিট্যান্স আয় করি ইউএসএ থেকে, প্রায় 15.6%। আর বৈদেশিক সাহায্য সংক্রান্ত আমাদেরকে দেশ হিসেবে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য প্রদান করে কে? জাপান। আর সংস্থা হিসেবে এডিবি। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রিভিয়াস এমসিকিউ। এবার আসেন বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র। আচ্ছা, বিবিএস দারিদ্র্য মানচিত্রটা এক্সপ্রেস প্রকাশ করেছে কে? বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটা কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। দারিদ্র্যের হার কত বলেছে? 19.2%। তাহলে এখন আবার দেখেন, আমরা অর্থনৈতিক সমীক্ষায় দারিদ্র্যের হার কত পেয়েছিলাম? 18.7%। কিন্তু দারিদ্র্য মানচিত্র অনুযায়ী আবার দারিদ্র্যের হার কত পেয়ে যাচ্ছি? 19.2%। সবচেয়ে বেশি কোথায়? বিভাগ বরিশাল, জেলা মাদারীপুর, উপজেলা বা থানা মাদারীপুরের ডাসার। কম কোথায়? চট্টগ্রাম, জেলা নোয়াখালী, উপজেলা নোয়াখালী বেগমগঞ্জ। কিন্তু থানা হচ্ছে ঢাকার পল্টন। উপজেলা এবং থানার মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনারা যখন ভাইভা দিবেন তখন আপনারা পেয়ে যাবেন। এবার আসেন জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক, এটাকে প্রকাশ করছে। আমি অর্থনীতিটা একটু ডিটেলসে যাচ্ছি, কারণ অর্থনীতি কিন্তু গত বছর বেশ কিছু বিষয় গত বছর প্রকাশিত হয়েছে। অনেকগুলো ইনফরমেশন আছে এখানে। একটু স্লাইড চেঞ্জ হয়ে গেছে তো, এটা জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক। আচ্ছা, এটা কোনো কারণে বাকি পার্টটুকু এখানে কেটে গিয়েছে। আচ্ছা, আমি এটা পরে আপনাদেরকে দিয়ে দিব। কোনো কারণে স্লাইডটা এখানে আসেনি, বহুমাত্রিক দারিদ্র্য সূচকটা। এটাও আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এটা আপনাদের কাছে যদি কোনো সাম্প্রতিক বই থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স হোক অথবা অন্য কোনো সালতামামি যদি আপনাদের কাছে থেকে থাকে, সেখানেই আপনারা পেয়ে যাবেন জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক। এটা আর এটা কিন্তু আবার আলাদা। দারিদ্র্য মানচিত্র আর বহুমাত্রিক দারিদ্র্য সূচক দুটো কিন্তু আলাদা। বহুমাত্রিক দারিদ্র্য সূচকে আপনারা আবার পেয়ে যাবেন যে কত বছর থেকে কত বছর পর্যন্ত কাদের দারিদ্র্য কত পার্সেন্ট। বহুমাত্রিক দারিদ্র্য সূচকটা আবার এই টাইপের। আর দারিদ্র্য মানচিত্রটা হচ্ছে কোন অঞ্চলে বেশি কোন অঞ্চলে কম। দারিদ্র্য মানচিত্রটা হচ্ছে এই টাইপের। এখন আসেন, এতক্ষণ তো অনেক কথা বলেছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটাই আমাদের এতক্ষণ বলা হয়নি। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা আসলে কি রকম? আমাদের বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা কি? জেলা কয়টা, সিটি কর্পোরেশন কয়টা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, মৌজা, মহল্লা, গ্রাম, এই সবগুলো হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত। এখন জনসংখ্যার ভিত্তিতে, এতক্ষণ তো ধরেন আমরা জনমিতিক পরিসংখ্যান, দারিদ্র্য মানচিত্র নিয়ে অনেক কথা বললাম। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম উপজেলা কোনটা? সাভার। ক্ষুদ্রতম রাঙামাটির জুরাছড়ি। আর ইউনিয়ন বৃহত্তম একই,
সেই সাভার, সেখানকার ধামসোনাতে, আর ক্ষুদ্রতম সুতালুল হরিরামপুর মানিকগঞ্জ। এবার আসেন ব্যাংক। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক কয়টা? বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক হচ্ছে 63টা। এই যে দেখেন, বর্তমানে মোট তফসিলি ব্যাংক কয়টা? 63টা। এর মধ্যে আমাদের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা? রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 7টা এবং 7টাই তফসিলি। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক কয়টা? মোট 6টা। এর মধ্যে দেখেন 3টা তফসিলি, 3টা তফসিল বহির্ভূত। বেসরকারি মোট ব্যাংক কয়টা? 50টা। এর মধ্যে 48টা হচ্ছে তফসিলি, 2টা তফসিল বহির্ভূত। তাহলে দেখেন মোট তফসিল বহির্ভূত ব্যাংক আমরা কয়টা পাচ্ছি? 5টা। আর মোট তফসিলভুক্ত ব্যাংক কয়টা পাচ্ছি? 58টা। 8 আর 5 যোগ করলে 63। এই হচ্ছে বিষয়। এখন এখানে দেখেন একটা স্টার দেওয়া আছে। এই স্টারের অর্থটা কি? স্টারের অর্থটা হচ্ছে বেসরকারি, এই যে বেসরকারি 48টা ব্যাংক আমরা এখানে পেয়ে গিয়েছি, এদের মধ্যে 9টা বিদেশি তফসিলভুক্ত ব্যাংক। এই জন্য এটা ইম্পর্টেন্ট। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, এটা আমি বিসিএস এ কেন পড়াচ্ছি? এটা বিসিএস এ কেন পড়াচ্ছি সেটা আপনারা একটু আগের স্লাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আগের স্লাইডে আমি চলে আসছি এই কারণে, কারণ এবার বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানাধীনের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক আমরা গঠন করেছি রাষ্ট্রীয় মালিকানাধীন হিসেবে। এর মধ্যে কয়টা ব্যাংক আছে? 5টা ব্যাংক আছে। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন। তাহলে এবং এটাই হচ্ছে দেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক। চেয়ারম্যান, এটার নামটা ইম্পর্টেন্ট না, মোহাম্মদ আয়ুব মিয়া। তাহলে বিষয় হচ্ছে এটা যদি প্রথম ইসলামী ব্যাংক কোনটা? বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংক হচ্ছে আইবিবিএল, প্রথম শরিয়া ভিত্তিক, প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এটা কিভাবে? এটা ছিল দেশি এবং বিদেশি, প্রধানত মধ্যপ্রাচ্য ভিত্তিক, মানে একটা কম্বাইন্ড, এটা ছিল একটা কম্বাইন্ড প্রজেক্ট। এই আর একই সাথে বর্তমানে দেশের মূলধন বিবেচনায় সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কোনটা? শরিয়া ব্যাংক কোনটা? আইবিবিএল বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তাহলে এখন কথা হচ্ছে সম্পূর্ণ দেশীয় উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কোনটা? সেটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক, সম্পূর্ণ দেশীয় উদ্যোগে প্রতিষ্ঠিত। এটা রিলেটেড ইনফরমেশন, এই জন্য আমি এখানে লিখে এনেছি। তবে এবার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিটা ইম্পর্টেন্ট আসতে পারে। এখন আসেন আমাদের খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের কয়টা? 2টা। প্রথমটা গঠন করা হবে কবে? 14 অক্টোবর। সদস্য, চেয়ারম্যান, সদস্য কে কে, কবে গঠন করা হয়, কি করা হয়েছে, এটসেট্রা। ট্রাইব্যুনাল একটা আসলে কি? এটা আসলে পুনর্গঠিত একটা ট্রাইব্যুনাল। পুনর্গঠিত ট্রাইব্যুনাল কেন আমরা বলছি? কারণ এটা কিন্তু অতীতে গঠন করা হয়েছিল কিন্তু অতীতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। পরবর্তীতে এটাকে পুনর্গঠন করা হয় কবে? 2024 সালের 14 অক্টোবর। আর 2 নম্বরটা গঠন করা হয় কে কবে? 8 মে 2025। এটার প্রধান কে? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সদস্য মনসুরুল বাসিদ, মোহাম্মদ শাহরিয়ার কবির। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমাদের একটা ছিলই, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2টা গঠন করার কারণটা কি? কারণ করা হচ্ছে প্রাপ্ত অভিযুক্তের সংখ্যা এবং দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজনে এটা গঠন করা হয়। গঠন করেছে কে? আইন ও বিচার বিভাগ। সিম্পল, এটা না বোঝার মতো কোনো বিষয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধ এটা নিয়ে কে গঠন করবে? আইন ও বিচার বিভাগ গঠন করবে। আমাদের মাননীয় চিফ প্রসিকিউটরকে জনাব তাজুল ইসলাম এবং আসামি পক্ষের রাষ্ট্রীয় নিযুক্ত আইনজীবীকে জনাব আমির হোসেন। এবং প্রথম রায় দেওয়া হয় কবে? 17 নভেম্বর। 17 নভেম্বর কিন্তু সর্বপ্রথম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় 17 নভেম্বর 2025। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার বিসিএস এ আসার মতো একটা ডেট এটা। 17 নভেম্বরটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, 17 নভেম্বর 2025। এখন এখানে আরো কয়েকটা ডেট ইম্পর্টেন্ট।
মাননীয় তৎকালীন বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওনার সংক্রান্ত 15 মাসে যে বিচার হয়েছে প্রত্যেকটা ডেটই ইম্পর্টেন্ট। এখানকার সবগুলো ডেট ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। কতগুলো ডেট পাচ্ছি? মামলা দায়ের করা হয় 14 আগস্ট, পরোয়ানা জারি 17 অক্টোবর, তদন্ত 12 মে, অভিযোগ 1 জুলাই, অভিযোগ গঠন 10 জুলাই, সাক্ষ্য গ্রহণ শুরু 3 আগস্ট, সাক্ষ্য শেষ 30 সেপ্টেম্বর, কার্যক্রম যুক্তিতর্ক শুরু 12 অক্টোবর, যুক্তিতর্ক শেষ 23, রায় ঘোষণা 17 নভেম্বর। এই সবগুলোর মধ্যে 17 নভেম্বর আর 14 আগস্ট আর পরোয়ানা জারি 17 অক্টোবর, 17 নভেম্বর, 14 আগস্ট, 17 নভেম্বর, 17 অক্টোবর, এই 3টা ডেট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আনুষ্ঠানিকভাবে যে অভিযোগ দাখিল করা হয়েছিল 1 জুন 2025, এটাকে কিন্তু সরাসরি সম্প্রচার করা হয় বিটিভির পর্দায়, এটাও ইম্পর্টেন্ট। 1 জুনটাও ইম্পর্টেন্ট এখানে। তাহলে এখানে আমরা কয়টা ইম্পর্টেন্ট ডেট পাচ্ছি? 14 আগস্ট, 17 অক্টোবর, 1 জুন এবং সবশেষে 17 নভেম্বর। কাকে কি শাস্তি দেওয়া হয়েছে, কোন অপরাধের কি শাস্তি দেওয়া হয়েছে? 5টা অপরাধ। উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, রংপুর শিক্ষার্থী চাংখারপুল হত্যা, আশুলিয়ায় 6 জনকে। তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কতগুলোর কারণে? 1, 2, 3, 3টা অপরাধে ওনাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আর আমৃত্যু কারাদণ্ড কোন 2টা অপরাধের কারণে? উস্কানিমূলক বক্তব্য এবং আবু সাইদ হত্যা। এছাড়াও আরো একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু সাবেক পুলিশ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি রাজসাক্ষী হবার কারণে কিন্তু ওনার শাস্তিটা কমিয়ে 5 বছর করা হয়েছে। রাজসাক্ষী বা অ্যাপ্রুভার। তাহলে ডিটেলস আমরা কি পাচ্ছি? এটা জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা আমি এক জায়গায় ডিটেলস পেয়েছি জন্য ডিটেলস এটা আমি নিয়ে এসেছি। 3টা অপরাধের কারণে মৃত্যু না হওয়া চার্জ 2, 3টা অপরাধের কারণে মৃত্যুদণ্ড। ওকে, এবার আসেন আমাদের খুব ইম্পর্টেন্ট সংবিধান। সংবিধানে কি করা হয়েছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়েছে। এখন আমরা সবাই জানি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল কবে? 2011 সালে 13শ সংশোধনীর মাধ্যমে। এবং এটার রিভিউ চেয়ে আবেদন করেছেন কে? সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার। তাহলে কবে উনি রায়টা করেছিলেন? 27 আগস্ট, রিট করেছিলেন 27 আগস্ট। ওনার নামটা আরো একটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওনার নামটা আরো একটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তিনি কিন্তু বর্তমানে না, মানে 2025 সালে গঠিত নির্বাচন সংস্কার কমিশন, সেটার প্রধান ছিলেন তিনি। এবং সেই সাথে তিনি কিন্তু আমাদের জাতীয় ঐকমত্য কমিশন সেটারও সদস্য ছিলেন। তাহলে ওনার 3টা পরিচয় আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আসেন, পঞ্চদশ সংশোধনী আইন কিসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়? 20 এবং 21 ধারা। এখানে প্রতিটা কথা ইম্পর্টেন্ট। এই স্লাইডের একটা কথাও আপনারা বাদ দিবেন না। আই রিপিট, এই স্লাইডের একটা কথাও আপনারা বাদ দিবেন না। যে কোনোটা এবার আসতে পারে। কোন ধারা বাতিল করা, কোন সংশোধনী বাতিল করা হয়? পঞ্চদশ সংশোধনী। কোন ধারা বাতিল করা হয়? 20-21। কবে বাতিল করা হয়? 17 ডিসেম্বর। আর এটা পুনর্বহালের রায় দেয় কে? আপিল বিভাগ। এটাকে আবার কেউ হাইকোর্ট দিয়েন না, রিট করা হয়েছে হাইকোর্ট বিভাগে। কিন্তু রায় দিয়েছে কে? রায় দিয়েছে আপিলের ডিভিশন। তাহলে দেখেন, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগের মধ্যে একটা পার্থক্য কিন্তু আমরা এখানে আরেকটা পেয়ে গেলাম। রিট করেছি আমরা কোথায়? হাইকোর্ট বিভাগে। রায় দিয়েছে কে? আপিল বিভাগ। কবে দেওয়া হয়েছে? 20 নভেম্বর 2025। এখন কিসের মাধ্যমে এটা অতীত তাহলে কোথায় যুক্ত ছিল? 4র্থ ভাগের 2 ক পরিচ্ছেদের মাধ্যমে। আর এটা সর্বপ্রথম প্রবর্তিত হয় কিসে? তারা সংশোধনীর মাধ্যমে 1996 সালের 28 মার্চ। এটা আপনারা দেখবেন বিগত বিসিএস এ কিন্তু এটা কয়েকবার এসেছে।
আর ত্রয়োদশ সংশোধনের বৈধতা নিয়ে হাইকোর্টে লিড করেছিলেন কে? আইনজীবী এম সলিমুল্লাহ 1998 সালে, 1998 তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে। চূড়ান্ত হাইকোর্ট শেষে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয় কবে? 4 আগস্ট। অ্যানাদার ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু জানি বিগত কয়েক বছর ত্রয়োদশ সংশোধনী কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু 4 আগস্ট এটাকে আবার বৈধ ঘোষণা করা হয়েছে 2004 সালে। পরবর্তীতে পুনরায় আপিল করে কে? 2005 সালে আপিল করা হয়। সবশেষ এটাকে আবার বাতিল করে রায় দেওয়া হয় কবে? 2011 সালে। এবং কে এই রায়টা প্রদান করেন? তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। তাহলে দেখেন, আবার আমরা পেয়ে যাচ্ছি রায় কিন্তু প্রদান করছে আপিল বিভাগ, এটা কিন্তু হাইকোর্ট বিভাগ প্রদান করছে না। আমরা রিট করছি হাইকোর্ট বিভাগে, রিট আমরা হাইকোর্ট বিভাগে করছি, কিন্তু রায় দিচ্ছে আপিল বিভাগ। বাতিল করা হয় কবে? 30 জুন 2011। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসার মতো। এই স্লাইডেরও কোনো কিছু বাদ দিবেন না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয় 3টা, 2001 এবং 2008। কার্যকর হবে তাহলে কিসের মাধ্যমে? তাহলে দেখেন, এবার আমরা কততম জাতীয় সংসদ নির্বাচন করছি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এটা কার্যকর হবে কোথায়? চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে। বর্তমানে কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস এ পর্যন্ত ক্লিয়ার। এই স্লাইডেরও কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার, এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এত কথা হচ্ছে, প্রথম অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কবে? প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে, সেটা হচ্ছে 1991 সালে। কিন্তু সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কবে করা হয়? প্রথম কবে করা হয়? 1996 সালে, এবং তার প্রধান ছিলেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। এবং তখন কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল না, এটা পরবর্তীতে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ 1996 সালে 27 মার্চ সংবিধানে এটা উল্লেখ করার আগেই 1991 সালে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে গঠিত, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গঠিত হয়েছিল। আর সেই কারণে আমরা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান ওনার তত্ত্বাবধায়ক সরকারটাকে সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার বলে থাকি। এবার আসেন, এতক্ষণ অনেক কথা বললাম সংবিধান সবকিছু নিয়ে। এবার খুব ইম্পর্টেন্ট আমাদের 38তম ডাকসু নির্বাচন। এটা কি? আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কবে অনুষ্ঠিত হয়েছে? 9 সেপ্টেম্বর। ইসলামী ছাত্র শিবির 28টার মধ্যে 23টিতে জয়ী হয়। ভিপি কে, জিএস কে, এজিএস কে, নামগুলো ইম্পর্টেন্ট, 3 জনেরই নাম ইম্পর্টেন্ট। এখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত একটা অ্যালায়েন্স ছিল, ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স। এটা আপনারা চাইলে পড়তে পারেন, তবে 9 সেপ্টেম্বর ডেটটা ইম্পর্টেন্ট। ঐতিহাসিক গুরুত্ব কি? এই প্রথম ইসলামী ছাত্র শিবির সমর্থিত কোনো কিছু এত বিশাল জয় পেয়েছে। আগের নির্বাচিত কবে হয়েছিল? 2019 সালে, এবং তখন ডাকসু ভিপি কে ছিলেন? নুরুল হক নূর, এবং গোলাম রব্বানী ছিলেন জিএস। আর কি আরো কিছু নির্বাচন হয়েছে? জাকসু, জাতীয় জাহাঙ্গীরনগর 10ম, রাজশাহী 15তম, আরো 2টো নির্বাচন তো ছিল, কেটে গিয়েছে কোনো কারণে। আচ্ছা, এই 2টা দেখলেই হবে। এখন দেখুন, গত বছর আমরা বেশ কিছু মানুষকে হারিয়েছি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে প্রথমেই কার নামটা আসছে? আমাদের মুক্তিযুদ্ধের 3 নং সেক্টর কমান্ডার এবং এস ফোর্সের প্রধান, যার নামে এস ফোর্সের নামকরণ করা হয়েছে, মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ। তিনি কিন্তু বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন, এবং অতীতে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন। কোন সময় পর্যন্ত? 24 আগস্ট 1975 পর্যন্ত। ওনার ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, যেহেতু একজন
সেক্টর কমান্ডারের প্রধান এবং একজন ফোর্সের প্রধান। মুক্তিযুদ্ধের সময় আমরা জানি 3টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল, 3টা ব্রিগেড ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। তাহলে কেউই কিন্তু এখন আর জীবিত থাকলেন না, 3জনই কিন্তু পরপারে চলে গেলেন। লেখক, গবেষক ও ভাষা সৈনিক আহমদ রফিক, উনিও ইম্পর্টেন্ট। ওনার এটা জাস্ট রিডিং আসতে পারে, এটা জাস্ট রিডিং দিয়ে রাখবেন আপনারা। লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক। আচ্ছা, ওনার নামটা কেন ইম্পর্টেন্ট? কারণ ওনাকে কিন্তু আচ্ছা, ওলিয়ন ল্যাবরেটরি অন্য পার্টে চলে আসছে মনে হচ্ছে। হুম, না, এটা ওনার নামটা এখানে না সম্ভবত। লেখক ও প্রাবন্ধিক বদরুদ্দিন ওমর, ও ওনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ওনাকে কিন্তু 2বার 2টো পুরস্কার দেওয়া হয়েছে। 1972 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 2025 সালে স্বাধীনতা পুরস্কার, কিন্তু একটাও তিনি গ্রহণ করেননি। তো বাকিগুলো আপনারা জাস্ট রিডিং দিয়ে রাখবেন, এটা এখানে আর কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। আর লাস্ট আমরা যেটা পাচ্ছি, হামিদুজ্জামান খান, ভাস্কর হামিদুজ্জামান খান। উনি কেন ইম্পর্টেন্ট? তিনি কিন্তু 21শে পদকপ্রাপ্ত। ওনার নামটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে, মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত যে প্রথম ভাস্কর্য, গাজীপুরের যে জাগ্রত চৌরঙ্গি, গাজীপুরের জয়দেবপুরের জাগ্রত চৌরঙ্গি, যেটা বিসিএস এ কয়েকবার এসেছে, বিসিএস এবং অন্যান্য পরীক্ষাও কয়েকবার এসেছে। জাগ্রত চৌরঙ্গি নির্মাণে কিন্তু ভাস্কর আব্দুল রাজ্জাকের সাথে তিনি যৌথভাবে কাজ করেছিলেন। আর সেই সাথে প্রিভিয়াস এমসিকিউ কোশ্চেন, 1988 সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে স্টেপস ভাস্কর্য, এটাও প্রিভিয়াস কয়েকটা এমসিকিউ এর কোশ্চেন। এবং 2006 সালে তিনি 21শে পদক লাভ করেন। এবং তার উল্লেখযোগ্য ভাস্কর্য কোনগুলো, এটা জাস্ট রিডিং। এর মধ্যে সংসপ্তকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা কয়েকবার এসেছে বিভিন্ন। এখন আর কোন, আচ্ছা, এটা আর আসছে না সম্ভবত। এখানেই আমার স্লাইড শেষ সম্ভবত। না, পুরো ইয়াটা একটু এনে দেন, মানে পুরো স্লাইডের পার্টটা লাস্ট একটু স্টুডেন্টদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। মাঝখানে একটা পার্ট কেটে, একটা স্লাইড, লাস্টের আগের স্লাইডটা একটা মেবি কেটে গিয়েছে, পুরোটা একটু করে দেন আমাকে। না না না, পুরো স্লাইডগুলো যেন এই পাশে আসে। ঠিক আছে। তাহলে এখন দেখুন, আমাদের রাজনৈতিক দল, নির্বাচন, গণভোট, সবকিছু থেকে শুরু করে সংস্কার, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সেখান থেকে শুরু করে সবশেষে অনন্ত লোকে যারা যাত্রা করেছেন, সব পর্যন্তই, শেষ পর্যন্তই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। সবগুলো স্লাইডই কিন্তু আমাদের কমপ্লিট। আপনাদের কারো কি আর কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে পরে কিভাবে কেটে পারি? আচ্ছা, ওকে, আমি কারো কোনো কোশ্চেন পাচ্ছি না এখন পর্যন্ত। আমি খুঁজছি আপনাদের আর কোনো কমেন্ট আছে কিনা। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি সেশনটা শেষ করে দিব। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আমি এখানে দেখতে পাচ্ছি না।
তো আজকের সেশনে আমি যথাসম্ভব চেষ্টা করেছি, এখানে আপনারা দেখবেন যে সাম্প্রতিকের বাহিরেও আমি কিছু বিষয় আলোচনা করেছি। কেন সাম্প্রতিকের বাহিরে কিছু বিষয় আমি আলোচনা করেছি, এখানে স্লাইডে আমি এমন কিছু ইনফরমেশন এনেছি যেগুলো একটা আরেকটার সাথে অনেক বেশি রিলেটেড, এবং আমরা অনেক সময় পড়তে গিয়ে কনফিউজড হয়ে যাই যে কোনটা কারেক্ট। এবং আমি এখানে কিন্তু অলরেডি অর্থনীতির কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখিয়ে দিয়েছি যেখানে কয়েকটাই কারেক্ট। তাহলে এখন আপনারা কি করবেন, আপনাদেরকে একটু কোশ্চেন বুঝে বুঝে অ্যান্সার করতে হবে যে কোশ্চেনে কোনটা চেয়েছে। তো যেটা কোশ্চেনে চেয়েছে সেই অনুযায়ী আপনি অ্যান্সারটা করে দিবেন। তো আশা করি এটা আমি চেয়েছিলাম যথাসম্ভব একটা সাজেশনমূলক ক্লাসও নিয়ে নিতে। সেই সাথে আপনারা চেষ্টা করবেন কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেমন গত বছর মারা গিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদি, ওনার সম্পর্কে একটু ডিটেলস জানার, বেগম খালেদা জিয়া, ওনার সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করবেন, যেহেতু এগুলো লেটেস্ট ইনফরমেশন। তবে এগুলো আপনারা বেটার হয় যদি ওয়েবসাইট থেকে একদম ডিটেলসে যদি দেখে নেন, সেটা প্রিন্ট আউট করে নিলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। সেটা সেটা আমি লিখে আনতে পারিনি। আজকে অনেক লেংদি হয়ে গিয়েছে আমার আজকের সেশনটা অলরেডি। সেই সাথে কৃষিজ সম্পদের ক্ষেত্রে, কৃষিজ, বনজ বা শিল্প সম্পদের ক্ষেত্রে কোন জেলাটা কোন কৃষিজ সম্পদ উৎপাদনের শীর্ষ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর বিভিন্ন আমাদের গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা কেন্দ্র, প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র কোনটা কোথায় অবস্থিত, এই বিষয়গুলো বরাবরই, এটা সাম্প্রতিক তথ্য না, এগুলো বরাবরই স্থায়ী তথ্য, এগুলো বরাবরই একটু জানার চেষ্টা করবেন। আর আমি আগেও যেটা বললাম, অর্থনৈতিক সমীক্ষা যখন পড়বেন অবশ্যই সেটাকে একটু জনভিত্তিক পরিসংখ্যানগুলো অবশ্যই জনশুমারির সাথে একটু মিলিয়ে পড়বেন। তো আশা করি আমার